যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। রূপনগরের আমি রূপালি গোর, রূপনগরের আমি রূপালি গোর, রূপনগরের আমি রূপালি গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। পুলিশে কিছু জানতে পারলো? তুই বুঝবা না পারবিন, আমার পোলারে আমি যে অবস্থায় ফিরে পাইছি ওই অবস্থা দেখার পর মাথা ঠান্ডা রাখা কঠিন। লাইলি, আল্লাহর রস্তে এই ধরনের কথা তুমি মুখে আনবা না। তুমি আমারে যদি ভালোবাসো তাহলে আমারে বাঁচাও, আর যদি সেটা না পারো তাহলে ভুলে যাও। নদীর সত্য ধরতে চাইলে সাঁতার জানলে হয় না, গভীরতার সাথে পরিচয় লাগে। তুমি মুখে নাম বলতেছো না, তোমার গল্পই তোমারে ধরাই দিব। হইছে, অনেক দুঃখের কথা বলছস, তোর জন্য অনেক কান্না করছি। এবার একটা সুখবর শুনবি। সুখবর বলবি মানে বল, তোরাই তো বলবি। আরে আমরা তো তানহারে খবর দিছি। তানহারে? হ্যাঁ, কইছে মারুফ বাড়ি থেকে বের হইছে। বাস লগে লগে তানহারে ফোন দিলাম, আরে তানহা তো আইতাছে। এ বেটা হাসি লুকাস কা, আমরা কিন্তু সব বুঝি। এই চুপ করতো তোরা। তোরা আমাকে তার আগে বল, এই সাপে নেউলের মিল হলো কেমনে? তোরা তো তানহারে দেখতেই পারতি না। তো সে অনেক কাহিনী। শোন, তানহা আসলে তার কাছে তুই শুনিস। তবে তানহার বিষয়ে তুই রাইট ছিলি, আমরাই ভুল ছিলাম। তানহা আসলে তোরে খুব ভালোভাবেই চায়, আর তোরে ভালোবাসে বন্ধু অনেক। তোরাই কথা বলতেছিস? আজকে তো আমার জন্য অনেক খুশির দিন। তানহা 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 তানহারে যদি চুপ করে দাঁড়ায় থাকবো মারুফ, কিছু কও। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না তুমি তুমি আমার সামনে দাঁড়ায় আছো। আমিও বিশ্বাস করতে পারতেছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি। জানো তো না, বন্দি সময়কালগুলোতে আমার কি মনে হতো? আমার খালি একটা কথা মনে হতো, তোমার যদি আর আমি কোনোদিন না দেখতে পাই। হ্যাঁ, আমার কি মনে হতো জানো? আমার মনে হতো তোমার যদি আমি আর ফিরে না পাই, জানো রাত্রে না আমার ঘুম ভাঙিয়া যাইতো। আমার মনে হতো তুমি আমার ডাকতেছো, আর তখন আমি বারান্দায় যাই, আমি রাস্তার দিকে তাকায় থাকতাম। জানো সবাই না বলতো তুমি ফিরবা, তাও আমার বুকের ভিতর সেই ভয়টা আর যাইতো না। মনে আছে জীবন মাঝির নৌকায় যখন তুমি আমারে কইছিলা, আমার কেমন জানি সন্দেহ লাগতেছে, কিন্তু তখন আমি কিছুই টের পাইনি। হ, আমি কেমন যেন অশুভ টের পাইছিলাম, কিন্তু তুমি তুমি আমার উল্টা বুঝাইছিলা, সব কিছু খারাপ হয় না তানহা। আমি নাকি একটু বেশি বুঝি, দেখো এবার। সেই ভুলটার জন্য আজও আমি নিজের ক্ষমা করতে পারি না।
সেদিন যদি আমি তোমার কথাটা শুনতাম। না মারুফ, এ কথা বইল না। দোষ তোমার না, দোষ হইতেছে ওই খারাপ মানুষগুলার। আচ্ছা একটা কথা কমু। কও। আচ্ছা তুমি যতদিন বন্দি আছিলা তোমার দিনগুলা কেমন কাটছিল? আমি জানি তুমি অনেক কষ্টে আছিলা, কিন্তু তাও মারুফ আমি প্রত্যেকটা কষ্টের কাহিনীগুলো শুনতে চাই। জানো তো না, ওরা আমার হাত পা বেঁধে রাখছিল, মাঝে মাঝে আমার চোখও বেঁধে রাখতো, একটা ঘরের মধ্যে আমার আটকে রাখছিল। আমি বুঝতে পারতাম না এখন দিন না রাত। মাঝে মাঝে খালি কি বুঝতে পারতাম জানো, দূরে কোনো আজানের শব্দ অথবা কোনো কুকুরের ডাক। খাবারের লেগে মাঝে মাঝে বিরিয়ানি দিত, মাঝে মাঝে রুটি দিত। রুটিগুলো এমন শক্ত হইতো যে গিলতে পারতাম না। পানি চাইলে দিত, না হলে দিত না। আমি দেয়ালের লাগে মাথা ঠেকায় চিন্তা করতাম, অহন যদি একবারের লেগা আমি আমার তানহারে দেখতে পারতাম। মারুফ আমি চোখ বন্ধ করে তোমার চেহারাটা মনে মনে ভাবতাম, তোমার লগে কথা কইতাম। তুমি যদি তখন আমার সামনে থাকতা তাহলে আমার কইতো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি আমি প্রত্যেকটা দিন ভাবতাম যে তুমি ঠিক আছো কিনা, তুমি খাইতেছো কিনা, ঘুমাইতেছো কিনা, তুমি পয়সা আছো কিনা। জানো জানো মারুফ, তোমার প্রত্যেকটা কষ্ট যেন আমি নিজে উপভোগ করছি। আমি একটু ভালো ছিলাম না মারুফ এতদিন। মানুষের সামনে আমি ঠিকই হাসতাম, কিন্তু কিন্তু আমি যখন একা হইতাম তখন আমার মনে হইতো আমার বুকের ভেতরটা খালি। আমার তানহা, তুমি খুব কষ্ট পেয়েছো না? তুমি জানো, তুমি না থাকলে আমি বুঝতে পারছি যে আমার সুখ দুঃখের অর্ধেক মানুষটাই তুমি। আমার আমার একটা দিনও মন টেকে নাই জানো, একটা দিনও ভালো লাগে নাই। আমার আমার মনে হয়েছে খালি যে আমি যদি তোমার একটা বার দেখতে পারি আমার আর কিচ্ছু লাগবো না। আমি ফিরে আসার পর প্রথমে আমার কি ইচ্ছা হয়েছিল জানো? কি? আমি ফিরে আসার পর তোমার একটু দেখতে, নিশ্চিত হতো তুমি ভালো আছো। কারণ আমার ভয় সব কষ্টের শেষ ঠিকানা হইতেছো তুমি। মারো, আমার এত ভয় পায়ও না। আমি তো সত্য মেয়ে না, আমি তো শুধু তোমারে ভালোবাসি। আর আমি শুধু বাঁচার জন্য শুধু তোমাকে ভালোবাসি। তানহা, আমার তানহা। কি বোঝে না এখন আমার কথা? না ঠিক আছে, জীবন বাজি ধরা পড়লো, মারুফও ফিরে আইলো, কিন্তু তারপরও একটা বিষয় নিয়ে আমার মনের মধ্যে এখনো খসখসানি চলতেছে। কি? এই যে এই বিষয়টা একটু
বেশি বেশি মিলতেছে না। ইমনের খুন হওয়া, মারুফের ফিরে আসা, এটা বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হইব যে দুইটা ঘটনা আলাদা আলাদা, কিন্তু অন্তর্দৃষ্টিতে দেখলে অবশ্যই এর মধ্যে রহস্যের গন্ধ উন্মোচন হইব। এই কথা আমি অনেক আগে কইছিলাম, তো ভাই কইছিলাম না যে এই গল্পে বড় কোনো মাছ আছে। জীবন মাঝি শুধু জাল ফেলাইছে, কিন্তু জালটা তো সে বানায়নি। এই জালটা বানাইছে কেটা? অন্য কেউ। আমিও এখন সেটাই ভাবতেছি, জীবন মাঝিরে কেউ না কেউ ব্যবহার করছে। তাহলে লাভটা কার? দেখো, ইমন কাজ নিয়ে কখনো আপোষ করেনি, তারপর সে খুন হইল। মারুফ আচমকা উদাও হয়ে গেল কারো না কারো চক্রান্তে। তার মানে মারুফ আর ইমন এই দুইজনই কারো না কারো পথের কাঁটা আছে। হইতে পারে। আচ্ছা, ওই বাচ্চু চেয়ারম্যানের ওই কথাটা মনে আছে? ওই যে সব রাস্তা একদিকে যাইব না। মনে আছে, তোমার কাছ থেকে তো শুনছি। তখন মনে হইতেছিল উনি নিজেরে বাঁচাইতে এই কথাটা কইতেছে, কিন্তু এখন মনে হইতেছে কথাটার মধ্যে কিছু সত্য ছিল। আচ্ছা নয়ন ভাই, তাহলে মানে আপনার সন্দেহের তালিকায় কারা কারা আছে? যাদের ইমনের মৃত্যুতে লাভ হইতো, কলেজের কাজটা পাইতো, অথবা মারুফের হারায় যাওয়াতে তাদের কোনো না কোনো লাভ হইতো। তাইলে কি এই দুইটা ঘটনার পিছনে একই অদৃশ্য শক্তি কাজ করতেছে? আমার মনে হয় আমরা গল্পের শেষ পাতায় এখনো পৌঁছাই নাই। জীবন মাঝি হয়তো ওই বাড়ির দরজাটা খুইলা দিছে, কিন্তু ওই বাড়ির মালিক যে সে এখনো সামনে আসে নাই। তারপরে তুমি যেটা কইতে চাচ্ছ যে আসল ভিলেন এখনো পর্দার আড়ালে। হ্যাঁ, বুঝছো না, ওই যে শাহরুখ খান একটা কথা কইছে, পিকচার আবি বাকি হে মেরা দোস্ত। সব থেকে ভয়ঙ্কর লোকেরা কখনো সামনে থেকে খেলে না, তারা পেছন থেকে চাল চালে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা তাড়াহুড়া করব না। জীবন মাঝির জবানবন্দি কি আসে আগে সেটা শুনো, তারপর পুরান তথ্যের সাথে মিলাই দেখমু ইমনের খুন আর মারুফের অপহরণের মাঝখানে যে অদৃশ্য সুতাটা আছে সেটা খুঁজে বের করব। আর এতে কার কার বেশি লাভ হইতেছে সেই হিসাবটাও মিলাম। আর এসআই বিদ্যুৎ কি কি তথ্য বাইর করতে পারে সেটাও একটু দেখি। 11 বাইরে ওখানে কে রে? বাদ দে। আরে এটা কোনো কাজ হইলো? কতদিন ধরে মানুষ মারিরা পাইছিলাম একটা সুযোগ। হয়েছে, বাদ দাও। শোনো, আমার মনে হয় এরকম গুরুত্বপূর্ণ কথা এরকম ওপেন জায়গায় আর আলোচনা করা ঠিক হবো না। আর যদি জেমস বন্ডের সিনেমার মতো শেষ দৃশ্যে বসে ওই মাছটা পালাইতে চায়, তখন কি করুম? তাইলে আর কি করবা? মনে রাখবা যে এবার জেমস বন্ড একা না, জেমস বন্ডের সাথে হ্যাকারও আর ভাইরালও আছে। জেমস বন্ড এইবার বুঝতে পারবো যে মিশন কেমনে ফেল হয়, কারণ সাথে তাদের ভাইরাল আছে। কেমন আছো? ভালো। দেখো, আমি জানি এভাবে আমার এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না, তারপর আমি না এসে পারলাম। আই এম ভেরি সরি। দেখো, আমার হাতে সময় অনেক কম। আমি কিছুদিন পর ইতালি চলে যাব। আমি জাস্ট তোমার কাছ থেকে
সঠিক উত্তরটা জানতে চাই। আমি এখনো তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে অনেক সম্মান করি। আমি তোমাকে জীবনের অংশ হিসেবে ভাবতে চেয়েছিলাম। হয়তোবা আমাকে অনেক স্বার্থপর মনে হবে তোমার, কিন্তু আমি চেয়েছিলাম যে তুমি আরেকটা বার আমার কথা ভাবো। সজন, আমি একটা কথা কই, তুমি আসলে একটা খুব ভালো মানুষ। তুমি যখন ভালো মানুষ বলছো তাহলে অসুবিধা কোথায়? সজল, আমি তোমারে আগেও বলছি, এখন আবার বলতেছি, এখন আর সম্ভব না। আমি তোমার অমঙ্গল চাই না, বরং মন থেকে চাই তুমি অনেক সুখী হও। সেই সুখের মধ্যে তুমি থাকতে চাও না, তাই তো? আমি নিজেরা তোমার সাথে জড়াইতে পারুম না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। আমি বুঝতে পেরেছি যে জোর করে কাউকে ভালোবাসা চায় না। তবে একটা কথা বলবো, তুমি যাকে ভালোবাসো আমি চাই সে তোমাকে যাতে কোনোদিন কষ্ট না দেয়। দোয়া করো। সবসময়। সজল এই সময়ে আমার বাড়ি এলো কেন? চাচা, সজল বাড়ি দাঁড়ায় আছে, তো গিয়া কো আমি ওরে ডাকছি। এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকা তো ভালো দেখায় না। আসলেই তো। সজল ভাই, আরে পুলিশ আপনি? ওই চাচা একটু আপনার ডাকতেছে। আমাকে? হ্যাঁ। তো আমি তো বাড়িতে যেতে আসিনি। অসুবিধা নেই, তারপর আপনার দেখছে, দেখেই বললো যে ওদের ডেকে নিয়ে আয়। ঠিক আছে, চল। আসেন, অসুবিধা নেই, আসেন। কিরে বাবা, এখানে কি করতেছিস? তোর একটা কথা জিগাই। আম্মা তুমিই তো জিগাইবা, কি কথা কও? স্বামী হারে তোর কেমন লাগে? হঠাৎ এই কথা জিগাইতেছ? হঠাৎ না বাবা, অনেকদিন ধরেই ভাবতেছি। আমার কিন্তু স্বামী আরে খুব ভালো লাগে। মায়ের অনেক লক্ষ্মী, নম্র, ভদ্র, মুরব্বীগো বেশ সম্মান করে, আর ওর চোখে মুখে কেমন জানি একটা মায়া আছে। মা তুমি যা কইতেছ আমি তো বুঝতেছি, কিন্তু একটা কথা বোধহয় ভুলে গেছো। কি কথা? সামিহার বাবা আজমল চেয়ারম্যান। হ, আজমল চেয়ারম্যান, তাতে কি হয়েছে? এখানে তো স্বামী আর কোনো দোষ নাই। দোষের কথা না আম্মা, তুমি তো কও আজমল চেয়ারম্যান আর আমাকে পরিবারের মধ্যে একটা বড় ধরনের দেয়াল আছে। তুমি যে স্বামীর জন্য এতদিন অপেক্ষা করতেছো, এটা ভাবলেই না আমার খুব খারাপ লাগে। তুমি নিশ্চিত থাকো বাবা, আমি আমার স্বামীহারে
তোমার হাতে তুলে দিতে চাই। সেই ছোটবেলা থেকেই দেখতেছি বাবার প্রসঙ্গ আসলেই তুমি জানি কেমন হয়ে যাও। আজমল চেয়ারম্যানের নাম শুনলে তোমার মুখের রং বদলায় যায় কেন মা? তুমি নিখোঁজ হওয়ার পর আমি বুঝছিলাম তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমার ছাড়া তো আমি নিজেরই নিজে চিনতে পারি নাই।